স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রবাসী বাংলাদেশে। বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবরাখবর নিয়ে আপনাদের সাথে আছি আমি সাইফুদ্দিন রবিন। লন্ডনে কমনওয়েলথ সরকার প্রধানদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আয়োজনে যোগ দিয়ে বিশ্ব নেতাদের সাথে কুশল বিনিময় করেছেন প্রধানমন্ত্রী। দ্বিপাক্ষিক বৈঠকও অনুষ্ঠিত হয় ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সাথে। স্থানীয় সময় দুপুরে লন্ডনের কমনওয়েলথ সেক্রেটারিয়েটের মালবোরো হাউসে এই সভা অনুষ্ঠিত হয়। এর আগে শেখ হাসিনা কমনওয়েলথ সচিবালয়ে পৌঁছালে তাকে স্বাগত জানান কমনওয়েলথ মহাসচিব ব্যারনেস প্যাট্রিসিয়া স্কটল্যান্ড। সভায় সভাপতিত্ব করেন রুয়ান্ডা প্রেসিডেন্ট পল কাগামে। পরে প্রধানমন্ত্রী বাকিংহাম প্যালেসে সরকার ও রাষ্ট্রপ্রধান ও বিদেশি প্রতিনিধিদের জন্য আয়োজিত রাজা তৃতীয় চার্লসের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন। বাংলাদেশের এভিয়েশন সেক্টরের সার্বিক উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার জন্য এভিয়েশন পার্টনারশিপ প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে জয়েন্ট কমিউনিকে স্বাক্ষরিত হয়েছে। চুক্তিতে বাংলাদেশের পক্ষে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এবং যুক্তরাজ্যের বিনিয়োগ মন্ত্রী লর্ড ডোমিনিক জনসন স্বাক্ষর করেন। এই চুক্তির ফলে বাংলাদেশের এভিয়েশন ইন্ডাস্ট্রির উন্নয়নে পাশাপাশি যুক্তরাজ্যের এয়ারবাসের অন্যান্য ইউরোপীয় অংশীদারের সাথেও বাংলাদেশের সম্পর্ক আরও দৃঢ় হবে। এই চুক্তি যাত্রী পরিবহন, কার্গো ব্যবসার ক্ষেত্রে বিমানের সক্ষমতাকে আরও উচ্চ স্থানে নিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করে উভয় পক্ষ। অবশেষে পূরণ হলো কাতার প্রবাসী বাংলাদেশিদের দীর্ঘদিনের চাওয়া। প্রবাসীদের দাবির প্রেক্ষিতে দেশটিতে চালু হয়েছে ই পাসপোর্ট সেবা। দেরিতে হলেও সরকারের এমন উদ্যোগে খুশি বাংলাদেশিরা। বলছেন অনেক গুণ কমবে পাসপোর্টের ভোগান্তি। এদিকে সবাইকে প্রযুক্তি নির্ভর ই পাসপোর্ট তৈরির আহ্বান দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের। কাতার থেকে সহকর্মী আবু হানিফ রানার প্রতিবেদনে বিস্তারিত। স্মার্ট বাংলাদেশ গড়তে সবকিছু প্রযুক্তি নির্ভর করার উদ্যোগ বাংলাদেশ সরকারের। ভোগান্তি কমাতে দেশে চালু হয়েছে ই পাসপোর্ট। অথচ মধ্যপ্রাচ্যের দেশ কাতারে বসবাসরত বাংলাদেশিরা এত বছর এই সুবিধা থেকে বঞ্চিত ছিলেন। ই পাসপোর্ট পেতে এতদিন প্রবাসীদের দেশে আসতে হতো, এছাড়া পোহাতে হতো নানা ভোগান্তিও। তাই দীর্ঘদিন ধরে কাতারেই ই পাসপোর্ট সেবা চালুর দাবি জানিয়ে আসছিল প্রবাসীরা। অবশেষে পূরণ হয়েছে প্রবাসীদের চাওয়া। গেল মাসে কাতারের বাংলাদেশ দূতাবাস ভবনে উদ্বোধন করা হয়েছে ই পাসপোর্ট সেবা কার্যক্রম। এখন কাতারে বসেই এই সেবা পাবেন প্রবাসীরা। আপনারা জানেন যে ই পাসপোর্ট একটি অত্যাধুনিক ট্রাভেল ডকুমেন্ট। বিভিন্ন এয়ারপোর্টে হয়রানি হতে হয়। আশা করি এই ই পাসপোর্ট সেটা অনেকাংশে দূর করবে। মেশিন রিডেবল পাসপোর্ট বা এমআরপি 5 বছর মেয়াদি হলেও এই পাসপোর্টের মেয়াদ 10 বছর। ফলে একবার পাসপোর্ট নবায়ন করে অন্তত 10 বছর নিশ্চিন্তে থাকতে পারবেন প্রবাসীরা। দেরিতে হলেও সরকারের এই উদ্যোগে খুশি তারা। আসলে ই পাসপোর্ট যে এত সহজ ওইটা জানতাম না, এখানে আসার পর জানলাম সহজে হয়ে গেছে, তাই খুব খুশি। আজকে প্রথমবারের মতো ই পাসপোর্ট সার্ভিস সেবা পেয়ে আজকে শুভ উদ্বোধন হয়েছে। এর জন্য আমি মাননীয় রাষ্ট্রদূত স্যার এবং অন্যান্য স্যারদেরকে এবং বাংলাদেশ দূতাবাসকে ধন্যবাদ। সরাসরি এমবিসি থেকে এসে অ্যাপ্লাই করলাম। এটা আমাদের জন্য একটা অনেক বড় সফলতা। আগে আমরা যেই এমআরপি তে 5 বছর মেয়াদি পাসপোর্ট পেতাম, ওইটা এখন 10 বছর মেয়াদি করা হয়েছে। প্লাস ডিজিটাল বাংলাদেশের যুগে আজকে আমরা ঘরে বসে অ্যাপ্লিকেশন ফিল আপ করে অনেক অর্গানাইজড ওয়েতে কাজটা করতে পারতেছি। প্রবাসীরা বলছেন সব দেশেই এই ই পাসপোর্ট সেবা চালু হলে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের পথে এক ধাপ এগিয়ে যাবে সরকার। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে বর্তমান সরকার। বাংলাদেশের গৌরবময় স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে 70টি দেশের কূটনৈতিক ও বিশিষ্টজনের সম্মানে আয়োজিত অভ্যর্থনা অনুষ্ঠানে এই কথা বলেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম। দেশটির রাজধানী দোহারে একটি অভিজাত হোটেলে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে হয় এই আয়োজন। বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন কাতারের পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী শেখ ডক্টর ফালিহ বিন নাসের বিন আহমেদ বিন আল থানি। এছাড়া কাতার সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনৈতিক ব্যক্তিত্বরা অংশ নেয়। এতে আরও অংশ নেন বাংলাদেশি কমিউনিটির সদস্যরা। আয়োজনে ছিল মনোমুগ্ধকর সাংস্কৃতিক আয়োজন। বাংলাদেশ কমিউনিটির সবাই এখানে উপস্থিত হয়েছেন এবং একটি সুন্দর অনুষ্ঠান উদযাপন হয়েছে। অনুষ্ঠান এসে অনেকেই আনন্দ ভোগ করছি এবং অনেক জমজমা হয়েছে। একটা মিলন মেলা হয়েছে, এটা অত্যন্ত সাড়া জাগিয়েছে এবং বিদেশিদের মুখে এটার অনেক প্রশংসা শুনেছি। বেশ কিছু ক্ষেত্রে কাতার এবং বাংলাদেশ মিউচুয়ালি বেনিফিশিয়াল ওয়েতে কিন্তু আমরা কোলাবোরেট করতে পারি। বর্তমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে, সেটা আরো অনেক জোরদার হবে।
জাতীয় শ্রমিক দিবস উপলক্ষে দোয়া আলোচনা সভা আয়োজন করে মালয়েশিয়া শাখা শ্রমিক লীগ। গেল সোমবার দেশটির রাজধানীর কুয়ালালামপুরে একটি হোটেলের বলরুমে হয় এই আয়োজন। সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম ও রেজওয়ানের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন সভাপতি মোহাম্মদ নাজমুল ইসলাম বাবুল। প্রধান অতিথি ছিলেন মালয়েশিয়া শাখা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি কামরুজ্জামান কামাল। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ হাই কমিশনের শ্রম শাখার প্রথম সচিব ASM জাহিদুর রহমান। প্রধান বক্তা হিসেবে ছিলেন মালয়েশিয়া শাখা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওহিদুর রহমান ওহিদ। আরও উপস্থিত ছিলেন মনিরুজ্জামান মনির, হুমায়ুন কবির, শাহিন সর্দার, জহিরুল ইসলাম জহির সহ অনেকে। চীনের প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন অনুষ্ঠিত হয়েছে। চিয়াংশি প্রদেশের রাজধানী নানচাং শহরের ইয়াওহু বারবিকিউ ইকোলজিক্যাল গার্ডেনে হয় দিনব্যাপী এই ঈদ প্রবাসী আয়োজন। অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশি কমিউনিটি ইন চিয়াংশি প্রভিন্স এর উদ্যোগে। সার্বিক পরিচালনা ছিলেন নানসাং ইনস্টিটিউট অব টেকনোলজির সহযোগী অধ্যাপক ডক্টর মোহাম্মদ রেজা সুলতানুজ্জামান, ইস্ট চায়না ইউনিভার্সিটি অব টেকনোলজি সিনিয়র লেকচারার মোহাম্মদ রায়হান তানভীর, ইমতিয়াজ আহমেদ রুমি, মোহাম্মদ রুমন হোসেন সহ অনেকে। আয়োজনের মধ্যে ছিল খেলাধুলা, প্রীতিভোজ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। ইতালিতে ঈদ পুনর্মিলনী আয়োজন করেছে স্টাডি ফোরাম জেনোভা। স্থানীয় বাইতুস সালাম জামে মসজিদে হয় এই আয়োজন। এতে সভাপতিত্ব করেন স্টাডি ফোরাম জেনোভার সভাপতি আরিফ হাসান এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক আব্দুল কাদের। প্রধান অতিথি ছিলেন মুসলিম অ্যাসোসিয়েশন ইতালি উত্তরের সভাপতি মাওলানা মিসবাউল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ইমরান হোসাইন, মাওলানা ফখরুল ইসলাম। আরও অংশ নেন প্রবাসীদের বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। ছিল ইসলামী সাংস্কৃতিক আয়োজনও। সবশেষ ছিল মধ্যাহ্নভোজ। স্বেচ্ছাসেবক দল স্পেন দক্ষিণের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান। সংগঠনের আহ্বায়ক আক্কাস মিয়ার সভাপতিত্বে এতে পরিচালনা করেন সদস্য সচিব আতিকুল ইসলাম লিটু ও যুগ্ম আহ্বায়ক রেদওয়ান হোসেন। প্রধান অতিথি ছিলেন কাতালোনিয়া শাখা বিএনপির সভাপতি শফিউল আলম শফি। আয়োজনে টেলিকনফারেন্সের বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের আন্তর্জাতিক সম্পাদক নাসির উদ্দিন শাহিন। আরও বক্তব্য রাখেন তুতিউর রহমান, টুনু মিয়া, লাইবুর রহমান, ইফতেখার হোসেন সহ অনেকে। পোর্ট সুদানে পৌঁছেছেন আটকে পড়া 675 প্রবাসী বাংলাদেশি। দেশে ফেরাতে পর্যায়ক্রমে জাহাজে তাদের নেওয়া হবে জেদ্দায়। পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এই তথ্য জানিয়েছেন। প্রতিমন্ত্রী আরও জানান, যাদের পাসপোর্ট নেই তাদের ট্রাভেল পারমিট সরবরাহ করা হয়েছে। প্রথম পর্যায়ে নারী, শিশু এবং অসুস্থদের জাহাজে আসন সংখ্যা অনুসারে জেদ্দায় নেওয়া হবে, বাকিদের পর্যায়ক্রমে নেওয়া হবে। সবাইকে উপস্থিত কর্মকর্তাদের সহযোগিতা করার অনুরোধ জানিয়ে শাহরিয়ার আলম আরও জানান, খার্তুম থেকে রওনা হওয়ার সময় থেকে একটি গ্রুপ সহযোগিতা না করে নানা রকমের প্রতিবন্ধকতা তৈরির চেষ্টা করেছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা যারা মানবে না তাদের বিরুদ্ধে বাংলাদেশে ফেরার পরে আইনানুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হতে পারে বলেও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। মিয়ানমারের রাখাইন রাজ্যের পরিস্থিতি দেখে ফিরে এলেন দেশটি থেকে বাস্তুচ্যুত 20 সদস্যের রোহিঙ্গা প্রতিনিধি দল। ঘুরে দেখেন মংডুর 5 গ্রাম। এর মাধ্যমে দীর্ঘ 6 বছর পর রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ার দুয়ার খুলতে যাচ্ছে বলছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। রোহিঙ্গা প্রতিনিধি দলের 20 সদস্যকে আগের দিনেই নেওয়া হয়েছিল টেকনাফ পৌরসভার সরকারি একটি রেস্ট হাউসে। সেখান থেকে সকাল 9:30টার দিকে বিজিবি এবং কোস্টগার্ড কড়া নিরাপত্তার মধ্য দিয়ে দুটি স্পিডবোটে করে মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডুর দিকে রওনা হয় প্রতিনিধি দলটি। সাথে ছিলেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার সহ পররাষ্ট্র মন্ত্রণালয়ের 7 কর্মকর্তা। তবে ছিলেন না জাতিসংঘের কোনো প্রতিনিধি। মংডুতে 5টি গ্রাম ঘুরে দেখেন রোহিঙ্গা প্রতিনিধি দলের সদস্যরা। ঘুরে দেখানো হয় প্রত্যাবাসনের পর রোহিঙ্গাদের থাকার জন্য নির্মাণ করা বিভিন্ন অবকাঠামো। পরিদর্শন শেষে বিকেলের মধ্যে ফিরে আসে প্রতিনিধি দলটি। আমরা বলছি যে আমরা ক্যাম্পতে থাকবো না, এক সেকেন্ডও থাকবো না। আমাদের দেশে, আমাদের গ্রামে, আমাদের বিড়াতে নিতে হবে। আপনারা টাকা পয়সা আমাদেরকে লাগবে না। আমরা নিজে বাদে ওইখানে বিড়াতে যাই, আমরা ঘর বানাবো। পরিদর্শনের সুযোগ সুবিধার পাশাপাশি জোর দেওয়া হয় রোহিঙ্গাদের নিরাপত্তার বিষয়টি। প্রত্যাবাসনের নানা বিষয় নিয়ে আলোচনা করেন দুই দেশের শীর্ষ কর্মকর্তারা। আমরা মংডু শহর ঘুরে দেখেছি, ওখানে প্রচুর রোহিঙ্গা ব্যবসা বাণিজ্য করছে। মিয়ানমার কর্তৃপক্ষের সদিচ্ছা আমরা দেখতে পেয়েছি। দাদা, এটি একদিনে সমাধান হবে না। যে সমস্যা 60-70 বছর ধরে চলছে সেটি একদিনে সমাধান হবে না।
এর আগে 2018 এবং 2019 সালে 2 দফায় প্রত্যাবাসনের উদ্যোগ নেওয়া হলেও নানা কারণে ভেস্তে যায় তা। তবে এবার আশাবাদী কর্মকর্তারা। প্রথম দফায় 1176 জনকে ফেরত পাঠানোর প্রক্রিয়ার কথা জানান শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার। পরবর্তী পদক্ষেপ হচ্ছে মিয়ানমার কর্তৃপক্ষ এখানে আসবেন, এসে রোহিঙ্গাদের সাথে আরো কথা বলবেন এবং এই সব কিছুই করা হচ্ছে যে তাদের কনফিডেন্স বিল্ডিং এর জন্য, তাদেরকে আশ্বস্ত করার জন্য। বর্তমানে কক্সবাজারের উখিয়া এবং টেকনাফের 33টি ক্যাম্পে নিবন্ধিত রোহিঙ্গার সংখ্যা 12.5 লাখ। এর মধ্যে 8 লাখই এসেছে 2017 সালের পর। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ। 6.5 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপানের পশ্চিমাঞ্চল। শুক্রবার স্থানীয় সময় দুপুর 2:45টার দিকে ইশিকাওয়া অঞ্চলে অনুভূত হয় কম্পন। এ পর্যন্ত একজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে দেশটির গণমাধ্যম। আহত বেশ কয়েকজন। আবহাওয়া বিভাগ জানায় কম্পনের উৎপত্তিস্থল ছিল রাজধানী টোকিও থেকে 300 কিলোমিটার উত্তর পশ্চিমে নোটো উপদ্বীপে। গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে 10 কিলোমিটার গভীরে। কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার খবর দিয়েছে গণমাধ্যম। ট্রেন লাইন নড়ে যাওয়ার কারণে সাময়িকভাবে কিছু রুটের ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। দ্বীপ এলাকায় উৎপত্তি হলেও ভূমিকম্পের কারণে জারি করা হয়নি কোনো সুনামি সতর্কতা। দানবীয় ধূলিঝড়ের কবলে চীনের জিনজিয়াং প্রদেশের উত্তর পশ্চিমাঞ্চল। মঙ্গলবার থেকে শুরু হয়েছে বৈরী আবহাওয়া। ওয়াংসু কাউন্টির প্রশাসন প্রকাশ করেছে ভিডিও, যাতে দেখা যায় প্রায় 328 ফুট উঁচু ধুলোর প্রাচীরে ঢেকে যাচ্ছে লোকালয়। রাস্তা, ঘরবাড়ি পুরো আস্তরে ঢেকে যায়। বাতাসে বাড়ে দূষণের মাত্রা। তাকলিমাকান মরুভূমি এলাকায় ছিল সবচেয়ে খারাপ পরিস্থিতি। বিঘ্নিত হচ্ছে গাড়ি চলাচল। প্রয়োজন ছাড়া বাসিন্দাদের ঘরের বাইরে না বের হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। দেশটির আবহাওয়া বিভাগ জানিয়েছে শুক্রবার থেকে কমতে শুরু করবে ঝড়ের প্রভাব। পর্দা মেনে ভিডিও কন্টেন্ট তৈরি করে সাফল্য পেলেন নাইজেরিয়ান এক মুসলিম নারী রন্ধনশিল্পী। সামাজিক মাধ্যমে সাড়া ফেলেছে তার রান্নার ভিডিও। এছাড়া শেরিফা ইউনুস নামের এই নারীর মশলার দোকানও বেশ জনপ্রিয়। Is to give women confidence that even from their homes they can achieve a lot with their business. ধর্মীয় অনুশাসন মেনে পা থেকে মাথা পর্যন্ত ঢেকে রাখেন শেরিফা ইউনুস নামের এই নাইজেরিয়ান। আর এভাবেই অনলাইনে কেক ও মশলা তৈরির ভিডিও বানিয়ে পেয়েছেন ব্যাপক জনপ্রিয়তা। এর বাইরেও সফল উদ্যোক্তা হিসেবেও রয়েছে তার পরিচিতি। নাইজেরিয়ায় এখনও নারীদের ব্যবসা করাকে বাঁকা চোখে দেখা হয়। এছাড়া দেশটিতে পর্দানসীন মুসলিম নারীদেরও মুখোমুখি হতে হয় নানা প্রতিবন্ধকতার, শুনতে হয় কটূক্তি। শেরিফার দাবি, পর্দার কারণে তাকেও তুচ্ছ-তাচ্ছিল্যের শিকার হতে হয়েছে। সব বাধা পেরিয়ে প্রায় 2 দশকের পরিশ্রমের পর শেরিফা এখন একজন সফল উদ্যোক্তা ও কন্টেন্ট ক্রিয়েটর। শেরিফার মশলার দোকান তার এলাকার সবচেয়ে সম্ভাবনাময় ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠানের পুরস্কারও জিতেছে। অনলাইনে তার তৈরি ভিডিও দেখে হাজার হাজার অনুসারী। পর্দা করার কারণে নিজেকে প্রমাণের জন্য অন্য মেয়েদের চেয়ে আমাকে বেশি কাজ করতে হয়। আমার ব্র্যান্ড এখন সবাই চেনে, কিন্তু এ পর্যায়ে আসতে অন্যদের চেয়ে আমার বেশি সময় লেগেছে, শুধুমাত্র আমার পোশাকের কারণে। 13 বছর ধরে আমি মশলার ব্যবসা করছি, আর কেক ও পেস্ট্রির ব্যবসার সাথে যুক্ত 18 বছর ধরে। নিজের এই সাফল্যের মাধ্যমে মুসলিম নারীদের পর্দা নিয়ে আশপাশের মানুষের নেতিবাচক ধারণা বদলে দিতে চান তিনি। আমি অন্যদের জন্য উদাহরণ তৈরি করতে চাই। আমার অবস্থান নিয়ে আমি গর্বিত। আমার কারণে এখানে মুসলিম নারীদের আরো বেশি সম্মান দেয়া হচ্ছে। আমি মানুষকে এটাই বোঝাচ্ছি, মুসলিম নারীদের সম্পর্কে তাদের যে ধারণা তা সঠিক নয়। শেরিফার দাবি, ধীরে ধীরে পরিস্থিতি বদলাতে শুরু করেছে। পর্দানসীন মুসলিম নারীরাও যে সফল হতে পারে তা বিশ্বাস করতে শুরু করেছে মানুষ। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। এই ছিল প্রবাসী বাংলাদেশে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সকলকে।